বিসমিল্লাহির রহমানির রহিম। ছবির গল্প কোনো প্রকল্প নয়, একটি সৃষ্টিশীল চিন্তার বাস্তবায়ন মাত্র। এটি আমার কোনো উদ্ধৃত নয়, এটি আমাদের আজকের আয়োজনে, যে ছবির গল্পের আয়োজনে খালিদ হাসান পরাগ ভাইয়ের একটি উদ্ধৃতি। যে উদ্ধৃতিটি আমি পেয়েছি 2006 সালে ছবির গল্প নামক যেই অ্যালবামটি ওনারা প্রকাশ করেছিল। আমাদের দেশের তারেক রহমানের তৃণমূল প্রতিনিধি সভা নিয়ে ওনারা একটা অ্যালবাম প্রকাশ করেছিলেন। সেখানে গ্রুপ লিডারের কথা থেকে আমি এই কথাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো আমাদের সামনে রয়েছেন অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা বসে আছেন আমাদের শামসুর রহমান শহীদ বিশ্বাস ভাই রয়েছেন, আমাদের শ্রদ্ধা হাবিবুর আলহামদুলিল্লাহ ভাই, জাতীয়তাবাদী বিএনপি নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে বসে আছে। আর আমাদের পেছনে অনেক জ্ঞানী গুণী এবং রূপে গুণী অনন্য যারা, তারাই বসে আছেন। আমি যখন প্রোগ্রামে আসছিলাম তখন তাড়াহুড়ো করে বের হচ্ছিলাম, তখন দুজন স্টাফ আমাকে এগিয়ে নিয়ে আসছিল। তখন বললো, একটা আপাকে দেখার খুব ইচ্ছা ছিল, আজকে দেখলাম। আমি জিজ্ঞেস করলাম, রুমিনা আপা? বলে হ্যাঁ, কিন্তু ছবি তুলতে পারিনি। আমি রুমিনা আপাকে অনুরোধ করবো যেন ছবিটা তুলে দেয়, ওরা বাধাই করে রাখবে, কথা দিল। আচ্ছা, আমাদের আজকের গল্প হচ্ছে দেশপ্রেমের বোঝাপড়ার গল্প। আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর সাহিত্য রয়েছে, দেশ ভাবনা রয়েছে, সংবিধান রয়েছে দেশ গঠনের জন্য, এবং বর্তমানে আমাদের 31 দফার রেখাও রয়েছে। যে ছবি কথাগুলো কিন্তু সেখানে অনেক শিক্ষণীয় বিষয় থাকে। এটা আমরা ভাব সম্প্রসারণ পড়েছি আমাদের ছোটবেলায়, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তো আজকে ছবির গল্প আয়োজন সেই গল্প, সেই কথা, সুন্দর কথাগুলো বাস্তবে, সেই কথাগুলো আপনাদের মাঝে ব্যক্তি থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে ছড়িয়ে দেবার জন্য যে সুন্দর আয়োজন করেছেন, সে আয়োজনে আমাকে সংযুক্ত করেছে। তার জন্য আমি সকল আয়োজকদের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আজকে সামনে যারা বসে আমাদের প্রোগ্রামটি সার্থক করেছে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। তো আমাদের পুতুল আপা ইতিমধ্যে অনেক কথা বলে গিয়েছে। দেশ রক্ষার জন্য আমাদের এই যুব সমাজের অনেক দায়িত্ব রয়েছে। তো মেধা বিভিন্ন ভাবে আমাদেরকে দাদা গোলামি ভাবে রাখতে চায়, গোলাম হিসেবে রাখতে চায়। আমাদের তরুণদের বুঝতে হবে আমরা কি পাচ্ছি এদেশ থেকে, আমরা কি খাদ্যদ্রব্য, যে খাদ্য আমরা খেতে যাচ্ছি সেটা কি ভেজার মধ্যে পাচ্ছি কিনা, আমরা এদেশে ভালো চাকরি করতে যাচ্ছি সেটাকে আমরা ভালো চাকরি পাচ্ছি কিনা, কেন আমাদের মেধাবী তরুণরা বিদেশে চলে যেতে চাচ্ছে, কেন এদেশে মেধার মূল্যায়ন হচ্ছে না। এই পার্থক্যটা কিন্তু আমাদের সেই পূর্ব পাকিস্তানেরও আমাদেরকে করেছিলেন। তখন কিন্তু আমাদের রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনেক ছোট ছিলেন। তিনি যখন স্কুলে পড়তেন তখন পশ্চিম পাকিস্তানিদের এমন অত্যাচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে তিনি মনে মনে প্রতিবাদী হয়েছিলেন। এবং তিনি যখনই শপথ করেছিলেন, যখন জীবনে কোনোদিন যদি সুযোগ আসে তাহলে তাদেরকে আচ্ছা করে দেখিয়ে দিবে। তো তিনি যখন ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন তখনও তিনি এরকম একটা মুষ্টি যুদ্ধের অংশগ্রহণ করেছিলেন এবং পাকিস্তানিদেরকে পরাজিত করেছিলেন। তারপরে তো আপনারা দেখেছেন যে যখন সংকটে জাতির নেতৃত্ব দিয়েছেন, যখন কেউ পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, কেউ ভারতে পালিয়ে গিয়েছিল, সেই সংকটে আমাদের নেতৃত্ব দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া। 26 বছর বয়সে সেই সময় দুটি ছোট বাচ্চা, আজকে যে আমাদের তারেক রহমান এবং আরবকে নিয়ে তিনি হেঁটে বেরিয়েছিলেন আত্মরক্ষার জন্য। তারপর 1981 সালে আরেকটা ঝর্ণার উপরে এসেছেন, উনি একা হয়ে গেছেন। তারপর সে একাকিত্বের সংগ্রামী, এখনো সংগ্রাম করছেন, এখন অন্যের কাছে আপোষ করছেন না, অসত্যের কাছে মাথা নত করছেন না। সেই আদর্শবান, ব্যক্তিত্ববান রাজনৈতিক নেতা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের দেশ নায়ক তারেক রহমান। তিনি কিন্তু ইচ্ছে করলে খুব আরামায়েশে ভোগ বিলাসের সাথে একটি জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি সেটা না করে এদেশের মানুষের সাথে, এদেশের মানুষের ভাগ্যের সাথে নিজেকে জড়িয়ে দিয়েছেন। এদেশের তরুণরা আজকে কেন তাদের চাকরি পাচ্ছে না, তিনি সেই অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আন্দোলন করে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। সে শুধু প্রবাসী বসে এদেশের মানুষ কেন তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারছে না, এদেশের মানুষ কেন সত্যের কথা বলতে পারছে না, সে প্রতিষ্ঠার সংগ্রামের জন্য লড়াই করছেন। তিনি এমন একজন নেতা যিনি স্বপ্ন দেখান, স্বপ্ন বাস্তবায়ন করেন এবং যে কোনো কর্মযোগ্য বাস্তবায়নে তিনি সঠিক সিদ্ধান্ত এবং আধুনিক সিদ্ধান্তগুলো গ্রহণ করেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মতোই পথে প্রান্তরে ঘুরেছেন, মানুষের আকাঙ্ক্ষার কথা শুনেছেন, উন্নয়ন এবং উৎপাদনের যে রাজনীতি আছে সেখানকার সেটার বাস্তব রূপ দেওয়ার জন্য যে মিশন সেটার লক্ষ্যে কাজ করেছেন। তো আমাদের একটি গোষ্ঠী বুঝতে পেরেছে এই তারেক রহমানের ভিতরে রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি। আর সেখানে তিনি আরেকটি কথা কিন্তু আমাদেরকে বলে গিয়েছেন, আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা জনপ্রিয় উক্তি, আপনারা কেউ কি সেটা মনে রেখেছেন? বলতে পারবেন কেউ এমন একটা জনপ্রিয় উক্তি? ধন্যবাদ। আর কেউ বলবেন? ইয়েস ইয়েস, আমি আপনার কাছে চলে আসছি মাইক্রোফোন নিয়ে। আমি আমাদের সিনিয়র বড় ভাই শামসুর রহমান শিমন বিশাল ভাইয়ের কাছ থেকে কথা শুনতে চাই। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের প্রাণ তারেক রহমানের ঐতিহাসিক একটা ঘোষণা, একটি উদ্যোগ একটু চেষ্টা গড়ে উঠবে সফলতা। একটি উদ্যোগ একটু চেষ্টা দেশে আনবে সফলতা, বয়ে আনবে সফলতা, দেশে আনবে স্বনির্ভরতা। এই কন্ডিশনটা কি একটা শুধুই কন্ডিশন? এই কন্ডিশনের ভিতরে লুকিয়ে আছে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের কথা। আমরা যারা স্টুডেন্ট রয়েছি তারা যদি ঠিক মতো লেখাপড়া করি তাহলে কি হবে? আমরা ভালো রেজাল্ট করব, নিজের ব্যক্তি স্বাধীনতা আমরা লাভ করতে পারবো, নিজের পছন্দের রেস্টুরেন্টে খেতে পারবো, নিজে একটা ভালো মোবাইল ফোন কিনতে পারবো, নিজে একটা ভালো বাড়ি করতে পারবো, একটা গাড়ি বানাতে পারবো, ইত্যাদি ইত্যাদি যা কিছু। তারপরে আমরা কি বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো। তারপর করেছেন যে অবস্থা দেশে স্বপ্ন। আচ্ছা, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, যে স্বপ্ন আমরা পূরণ করতে পারছি না। আমাদের একজন বলে গেল দেশের অবস্থা খারাপের জন্য আমরা আমাদের অবস্থান পরিবর্তন করতে পারছি না। তো আমাদের দেশনায়ক তারেক রহমানের সেই উদ্যোগটা যদি আমরা সঠিকভাবে আমরা মেনে চলি, আমরা ব্যক্তি থেকে আমাদের পরিবারের উন্নয়ন ঘটাতে পারবো, পরিবারের পরে আমরা সমাজের দিকে দৃষ্টিপাত করতে পারবো, সমাজের পরে আমরা আমাদের রাষ্ট্রের দিকে দৃষ্টিপাত করতে পারবো। তাহলে কি দেশের স্বনির্ভরতা তৈরি হবে, বিশ্বের দরবারে আমরা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের দেশকে নিয়ে যেতে পারবো। এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্ধৃতি। আমি কিন্তু ভালো খুব একটা বক্তা নয়, আমি এখন আমাদের স্টেজে অনেক ভালো ভালো বক্তা রয়েছেন, আমার আপনাদের কাছে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমার মুখস্থ নেই, তা আমি দেখে দেখে এই প্রশ্নগুলো বলছি। শীত সময় নেবার জন্য আবার দুঃখ প্রকাশ করছি। আমার প্রথম প্রশ্ন, আচ্ছা এর আগে আমরা একটা 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 গানের উদ্ধৃতি বলি, সেটা হচ্ছে তোমাদের মাঝে কি কেউ আছো বন্ধু আমার? এই শাড়িতে নেই, ওকে, এই শাড়িতে আছো কেউ বন্ধু আছো আমার? না, একটা গান আছে, তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার, এটা আমাকে পাশে বন্ধুদেরকে কাছে যাওয়া আর কি প্রশ্নটা করার জন্য। আচ্ছা কেউ আমার নাই। আচ্ছা আমাদের প্রশ্নের পর্বে চলে যায়। আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে এত প্রশ্ন কেন? এই প্রশ্নটা কেন কেউ আমাকে জবাব দিতে পারবেন? কেউ আছে? আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থা নিয়ে আমাদের এত প্রশ্ন কেন? আচ্ছা আমরা কিন্তু খুঁজে পেয়েছি, মাইক্রোফোন ওনার কাছে নেই। প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্নের কারণ হচ্ছে জবাবদিহিতা না থাকার কারণে। আমার সেটা মনে হয়, কারণ এই সরকার যেভাবে আপনার বিচার বিভাগকে ব্যবহার করছে, জুডিশিয়াল কিলিং থেকে শুরু করে সব সার্বিক দিক দিয়ে, আর আইন শৃঙ্খলার বাহিনী থেকে শুরু করে আপনার সিভিল এভিয়েশন যারা আছে সবাই যেভাবে লাগামহীনভাবে চলাফেরা করে, এদের তো কোনো জবাবদিহিতার প্রশ্ন আসে, জবাবদিহিতার প্রয়োজন মনে করে না।
কারণ এরা জবাবদিহিতা কার কাছে করবে, সেই ব্যবস্থাটাই অসৎ এবং অবৈধ। তো আমার কাছে আমার চিন্তা এটাই মনে হয়েছে যে বর্তমান সময়ে আইন শৃঙ্খলা এবং বিচার ব্যবস্থার খারাপ হয়ে যাওয়ার কারণ মেইনলি জবাবদিহিতা না থাকার কারণে। ধন্যবাদ। মানে এই দেশে বিরোধী দল, মানে সরকারের বিরোধিতা যারা করবে তাদের জন্যই কোনো বিচার থাকবে না, এটাই হলো সহজ কথা। আর সেই বিরোধী দল শুধু বিএনপি নয়, এই বিরোধী দল হতে পারে সাধারণ মানুষের, যে কোনো মানুষই যদি সরকারি দলের কোনো সমালোচনা করে, যাদের দলের বিপক্ষে যায় বলে মনে করে, তাদেরকে তারা বিরোধী দল মনে করে। আমরা কিন্তু দেখেছি এই দেশে অনেক মানুষ হত্যা হয়। ঢাকা ভার্সিটির অধ্যাপক ছিলেন আবুল কাশেম ফজলুল হক, তিনার ছেলে দিনে দুপুরে তার অফিসে খুন হয়েছিল। তখন তিনি পুলিশের সামনে বলেছেন, আমি আমার ছেলের হত্যার বিচার চাই না, কারণ এদেশে কোনো বিচার নেই। আপনি শুধু এটা একটা অধ্যাপকের কথা, এখন সাধারণ পিতা, তার মেয়ে কলেজে পড়তো, সে স্কুলে কলেজে প্রশ্ন করা হলো, আপনি কি বিচার চান আপনার মেয়ে হত্যার? বলেন, বাবা আমি কার কাছে বিচার চাইবো, এদেশে তো কোনো বিচার নেই। তাহলে কি আমরা যে বিচারহীনতার মধ্যে আছি, আমাদের এই বিচারহীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমাদের প্রতিবাদ করতে হবে প্রত্যেকের জায়গা থেকে, এবং সেখানে সফলভাবে এই যারা আমাদেরকে জুলুম করছে তাদের কাছ থেকে আমাদের অধিকার ছিনিয়ে আনতে হবে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দাপুটে পুলিশ আর সেনাপ্রধান যখন দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারের দায়ে পুরো দেশটাকে পৃথিবীর সামনে নগ্ন করে ফেলে, তখন কেমন লাগে আপনাদের? কেউ কি এই প্রশ্নের জবাব দিতে পারবেন? আমি আবার প্রশ্নটা করছি, দাপুটে পুলিশ আর সেনাপ্রধান যখন দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার দায়ে পুরো দেশটাকে পৃথিবীর সামনে নগ্ন করে ফেলে, তখন কেমন লাগে আপনাদের? আবার আপনি, অন্য কেউ আছে? হাত তুলেছেন, মাইক্রোফোনটা যেটা পরিচয় দিয়ে উত্তরটা বলুন। মোহাম্মদ হাফিজুর রহমান ফিরোজ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক, পাবনা জেলা যুবদল। জি বলেন, আপনি উত্তরটা বলুন। হৃদয়ে রক্তক্ষরণ হয়, কারণ দেশ আমার, মাতৃভূমি আমার। যখন এই দেশ এবং মাতৃভূমি সারা বিশ্বের কাছে এই দুর্নীতির জন্য ছোট হয় এবং মানুষের কাছে জবাবদিহি করতে হয়, তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়। ধন্যবাদ। আচ্ছা, সম্প্রতি আমাদের সাবেক সেনাপ্রধান এবং এর আগে পুলিশ প্রধানের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন প্রদান করেছিল। 2021 সালে যখন এই স্যাংশন এবং স্যাংশনের পূর্বে যখন আল জাজিরা চ্যানেল একটি রিপোর্ট করেছিল, সেনাপ্রধান অল দ্য প্রাইম মিনিস্টার মেন্স নামে যে প্রতিবেদনটা তৈরি করেছিল, তাদের বিরুদ্ধে একটা মামলা করার ঘোষণা দিয়েছিল। তারা বলেছিল এতে তাদের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, কিন্তু তাদের ভাবমূর্তি কিন্তু তখন ক্ষুণ্ণ হয় না যখন এই দেশের মানুষের অপমানিত করে তারা সেনাপ্রধান অপমানিত হয়, তখন তাদের ভাবমূর্তি পূর্ণ হয় না, বরং তারা উল্টো তাদের প্রতি কি করে মামলা করতে যায়। তারপর আরো একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আমরা যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী খাদিজাতুল কোবরা, সে একটা ওয়েবিনারে, যাকে আমরা স্বাধীনতা টকশো বলে জানি, সে একটা আলোচনার সভার আলোচনা করেছিল কয়েকজন আলোচককে নিয়ে। সেখানে সে নাকি সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল এবং সে নাকি তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল। তারপর যে ছোট্ট মেয়ে 18 বছরের যে খাদিজাতুল কোবরার বিরুদ্ধে কিন্তু সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করে তাকে 15 মাস জেল করতে হয়েছিল। এই বিষয়টা কি তোমরা জানো? আমাদের তরুণ সমাজরা কিন্তু কিছু জানতে হবে। ওরা কিন্তু তোমাদের বয়সে মেয়ে সাধারণত কিছু কথা মানবাধিকার নিয়ে কিছু কথা বলছিল, তাতে সরকারের ভাবমূর্তি নাকি ক্ষুণ্ণ হয়েছিল, তাকে জেল খাটতে হয়েছিল 15 মাস। তারপর সে যখন জেল থেকে বের হয়েছিল, সেদিনও তার পরীক্ষা ছিল, সে জেল থেকে বের হয়ে পরীক্ষার হলে চলে গিয়েছিল সোজা। পরবর্তী প্রশ্ন আমাদের নারীদের কাছে, নারী কতটা নিরাপদ বলবেন আপনারা? আছেন আমাদের সমাজে নারীরা কতটা নিরাপদ? আপনার পরিচয় দিয়ে উত্তরটা বলেন। আমি পূর্ণিমা ইসলাম, আমার রাজনৈতিক পরিচিতি আমি সভানেত্রী জাতীয়তাবাদী মহিলা দল। আমার সামাজিক পরিচিতি, আমি একটি সংগঠনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, যে সংগঠনটির নাম সূচনা সমাজ কল্যাণ সংস্থা। আমার সংগঠনের মূল উদ্দেশ্য, আমরা নারীদের নিয়ে কাজ করি, নারীদের নিরাপত্তা প্রদান, নারীদের
আইন বিচারের সহযোগিতা আরও পরিবেশনের বিভিন্ন কাজ আমরা করি। আপনি যে প্রশ্ন করেছেন যে নারীরা নিরাপদ কিনা আমাদের বর্তমানের সমাজে, আমি বলবো অবশ্যই না, কারণ আমি নারীদের নিয়ে কাজ করি। আবার এক্ষেত্রেও দেখেছি যে যে নারী একটি জুলুম অত্যাচারের শিকার হয় সেটা সবসময় দলগতভাবে চলে যায়। মানে যে নারী যে একটা মানুষ, সে যে লাঞ্ছিত হয়েছে, সে যখন প্রতিবাদ কোনো কিছু করে সে কোনো বিচার পাচ্ছিল না, সে জানে এই সরকারের কাছে কোনো কিছুর বিচার নাই, বরঞ্চ তাকে উল্টো তাকে হ্যারাসমেন্ট হতে হবে, তার পরিবারকে হ্যারাসমেন্ট হতে হবে, তখন সে আত্মহত্যা করেছিল। এটা নিয়ে জগন্নাথ ইউনিভার্সিটি অনেক আন্দোলন হয়েছিল, মানববন্ধন হয়েছিল। আমাদের সকল তরুণদেরকে এই সব বিষয়ে আরো বেশি খেয়াল রাখতে হবে, এইসব বিষয় কেন হচ্ছে আমাদের দেশে সে সম্পর্কে নজর দিতে হবে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো এই দেশকে আমাদের যারা অধিকার বঞ্চিত করছে তাদের বিরুদ্ধে আমাদের কি লড়াই করতে হবে, কি অ্যাকশন নিতে হবে, সে বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের লাস্ট একটা কোশ্চেন ছিল আমাদের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলো নিয়ন্ত্রণে আসার কথা। আমি কি বলতে পারি? আমার বক্তব্য প্রতিষ্ঠানের আশা করতে হবে পোশাক দেখে দুর্নীতি। তো আমরা আজকে আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচার নির্যাতনে চাপা পড়েছে আমরা নিজেদের ঢালাও লোকজন। আমি এক কথাই বলি, অনেক সময় গড়ে যাচ্ছে, অনেক গরম পড়ছে। আমাদের এই সব কিছুর জন্য হচ্ছে গিয়ে আমাদের বর্তমান প্রশাসনে, বর্তমান সরকার সব এমন এমন লোকজনকে উচ্চপদস্থ করেন যারা হচ্ছে মেরুদণ্ডহীন, অত্যন্ত তেলবাজ এবং সরকারের দুর্নীতি, রাহাজানি, জুলুম অত্যাচার নির্যাতনে সবকিছুকে ঢালাওভাবে সমর্থন করে যাচ্ছে, এবং এই তারা এবং সরকারের সব দুর্নীতি একে অপরের পরিপূরক। তো আমরা এখান থেকে যখনই মুক্ত হতে পারবো যখন আমাদের নিজেদের লড়াই, নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে পারবো এবং নতুন বাংলাদেশ গড়তে পারবো। আমি সবশেষে বলতে চাই, আজকে আওয়ামী লীগ সরকারের জুলুম অত্যাচার নির্যাতনে চাপা পড়েছে আমাদের বাংলাদেশের আত্মা, চাপা পড়ে আছে বাংলাদেশের মানুষের রক্ত, মানে বাংলাদেশের আত্মার নিচে চাপা পড়ে আছে বাংলাদেশের এই মানুষের রক্ত। সেই রক্ত থেকে সে বাংলাদেশকে একটি সুন্দর তার স্বরূপে নিয়ে আসার জন্য, সৌন্দর্য নিয়ে আসার জন্য আমাদের দেশনায়ক তারেক রহমানের বিকল্প কোনো নেতৃত্ব নেই। তা আমরা আমাদের তারেক রহমান জাতির সেই সন্তান যার কাছে রাষ্ট্র তার দায়িত্ব দিয়ে নিরাপদে ঘুমাতে পারবে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আজকের আয়োজক জাতীয়তাবাদী দল, ধন্যবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, শফিউল বারী বাবু বেঁচে থাকুক আপনাদের সকলের হৃদয়।